সেখান থেকে পরিচয়। রাফি আমার কথা শুনে চেয়ার থেকে উঠে এসে আমাকে মারতে শুরু করলো। আরে থাম থাম, এইভাবে মারলে তো মরে যাব। শালা তোকে আজকেই মেরে ফেলবো। এতদিন কোথায় ছিলি? তোর নাম্বার বন্ধ, তোর কোনো খোঁজ খবর নেই। কোথায় হারিয়ে গেলি? তোকে এসব পরে বলবো, আগে বল তুই এখানে কিভাবে, আর আমি যে এই অফিসে কাজ করি তুই জানলি কিভাবে? আমি যশোর অফিসে কাজের জন্য এসেছি। হঠাৎ তোকে দেখি তুই গাড়ি নিয়ে এই অফিসে ঢুকলি। তারপর দারোয়ানকে বলে ভিতরে আসি। ও খুব ভালো করেছিস। বল কি খাবি, চা না কফি? চা হলেই হবে। ঠিক আছে, আমি চাচাকে বলে দিচ্ছি। আমি ফোন দিয়ে পিয়ন চাচাকে বললাম 2টো চা দিয়ে আসতে। এবার তোর কথা বল, কি কারণে এখানে চলে আসলি? তাহলে শোন। তারপর রাফিকে সবকিছু খুলে বললাম। আমার মনে হয় তোর কোনো ভুল হচ্ছে। কেন বললি এই কথা? আমি নিজের কানে শুনেছি। একদিন রনিকে খালি গায়ে দেখেছি, শুধু পরনে প্যান্ট ছিল। সেদিন বিছানা পুরো এলোমেলো ছিল। তারপরও বলবি তারা কিছু করে নাই? তারপরেও বলবো তোর কোথাও ভুল হচ্ছে, কারণ তুই তাদের কথা শুনলি, বিছানা এলোমেলো দেখলি, রোয়ানিকে খালি গায়ে দেখলি, আবার বলছিস তার পরনে প্যান্ট ছিল। তাহলে কেমনে বিশ্বাস করি? তুই যদি নিজের চোখে দেখতি তাহলে বিশ্বাস করতাম। এখানে হয়তো তোর কোনো ভুল আছে। তুই যদি তাদের হাতে নাতে ধরতি তাহলে মানা যেত। তোর জিনিসটা ভালো করে যাচাই বাছাই করা দরকার ছিল। আর যেটা মনে হয়েছে সেটা বললাম, বাকি তোর বুঝ। তারপর রাফি আরো কিছুক্ষণ থেকে চলে গেল। আমি কিছুক্ষণ কাজ করে কেবিন থেকে বেরিয়ে মারিয়ার কেবিনের দিকে তাকালাম। ওর দিকে তাকিয়ে দেখি কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। হয়তো রনির সাথে কথা বলছে। বিকেলে অফিস থেকে বাসায় যাওয়ার সময় মারিয়াকে জিজ্ঞেস করলাম, রনি এখন কি করে, কোথায় থাকে? কিছুদিন হয়েছে পড়ালেখা শেষ করেছে, এখন একটা অফিসে চাকরি করে। তার পড়ালেখার খরচ কিভাবে চলছে? আমি একটা অফিসে চাকরি নিচ্ছি, যা বেতন পেতাম তাদের সংসার চালিয়েছি, আর রনের পড়ালেখা চলছে। ও, আমি আর কোনো কথা বললাম না। বেশি কথা বললে তার মায়ায় পড়ে যাব। এমনি তাকে দেখলে আমি কেন জানি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। বাসায় আসার পর মারিয়া গাড়ি থেকে নেমে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বাসার ভিতরে চলে গেলাম। পরের দিন অফিসে বসে কাজ করতে আসি। হঠাৎ একটা পিচ্চি মেয়ে আমার রুমে আসলো। চেহারা দেখতে একদম মাশাআল্লাহ, অনেক সুন্দর। হঠাৎ তার পিছনে দিয়ে যে ঢুকলো তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই, হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে। আর তখন সরি বলার সুযোগটুকুও হারিয়ে যাবে। কান্নার মতো গভীর কিছু নেই। একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু একজনের চোখের জল অন্যজনকে স্পর্শ করে। হঠাৎ তার পিছন দিয়ে যে ঢুকলো তাকে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। ঠিকই ধরেছেন, এ আর কেউ নয়, আমার ছোট ভাই রনি। ও এখানে কেন? আমার মনে হয় মারিয়া বলেছে। তাহলে এই বাচ্চা মেয়েটা তাদের দেখতে একদম মারিয়ার মতো হয়েছে। রনি আমার সামনে আসলো। তখন আমি বললাম, তুই এখানে কেন এসেছিস? আপনার কাছে কিছু জানতে এসেছি। আমার কাছে কি জানতে এসেছিস? আমাদের ছেড়ে কেন এসেছেন? সেটা তুই ভালো করে জানিস। আমি কিছুই জানি না, আপনার কাছে জানতে চাই। আমি তোর কাছে বলতে বাধ্য নই। তুই এখনই আমার কেবিন থেকে বেরিয়ে যা। আর কারো কেবিনে ঢুকতে অনুমতি লাগে, সেটা মনে হয় তোর জানা নেই। সবকিছু জানা আছে, শুধু আপনার কাছ থেকে কিছু জানতে এসেছি। জানা হয়ে গেলে চলে যাব। আমি এখানে থাকতে আসি নাই। কি জানতে চাস? আমাকে আর ভাবিকে না বলে কেন চলে এসেছেন? কি অপরাধ ছিল আমাদের? আমি জানতে চাই। তুই আর তোর ভাবি আমার সাথে প্রতারণা করেছিস। তুই তোর ভাবির সাথে রুমে কি করেছিস? তোর সাথে খেলে মজা পায়, আমার সাথে খেলে মজা পায় না। আমাকে বিয়ে না করে যদি তোকে বিয়ে করতো তাহলে অনেক ভালো হতো। তারপরও বলবি আমি ভুল বলছি? আপনি কি কখনো ভাবির সাথে খারাপ কাজ করতে দেখেছেন? সরাসরি দেখি নাই, কিন্তু একদিন তুই আর তোর ভাবি রুমে কথা বলতে আমি দরজার বাহির থেকে সব শুনেছি। তারপর যখন রুমে ঢুকি তখন তোর গায়ে কোনো জামা দেখি নাই। তুই আমাকে দেখে জামা গায়ে দিছস, আর দেখছি পুরো বিছানা এলোমেলো হয়ে আছে। তারপর বলবি তোদের মাঝে কিছুই হয়নি? আমি একটা কথা বলি আপনাকে, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়। মানে কি বলতে চাস তুই? আমি ভুল দেখছি? আপনি ভুল দেখছেন এবং ভুল শুনছেন। একটা কথা বলি, আমি ভাবিকে কখনো ওরকম চোখে দেখি নাই। আমাদের তো কোনো বোন নেই। আমি ভাবিকে নিজের বড় বোনের চোখে দেখছি। আপনি কি করে ভাবলেন আমি ভাবির সাথে এরকম জঘন্য কাজ করতে যাব?
তাহলে তুই বলতে চাস তোর ভাবির সাথে কিছুই হয়নি? হুম, আমার সাথে ভাবির কিছুই হয়নি। তাহলে যে আমি দরজার আড়াল থেকে যে কথাগুলো শুনেছি সেগুলো কি মিথ্যা? তোর শরীরে জামা ছিল না, তারপরে বলবি সব মিথ্যা? পুরো বিছানা এলোমেলো হয়েছিল, তারপরেও বলবি সবকিছু মিথ্যা? হুম, তারপরেও বলবো সবকিছু মিথ্যা। আপনি যে কথাগুলো শুনছেন, আচ্ছা একটা কথা বলেন, আপনি ভাবির সাথে কি খেলা খেলে হেরে যেতেন সব সময়? আমি তার সাথে লুডো খেলায় হেরে যেতাম। হুম, ঠিকই ধরেছেন। আমিও ভাবির সাথে ওই সময় লুডো খেলেছিলাম। আমি কড়ি মারার পর ভোটের বাইরে চলে যাই, তখন ভাবি কড়িটা হাতে নিয়ে নেয়। আমি শয়তানি করে তার থেকে কড়িটা নিতেছিলাম, তখন ভাবি বলে গড়িটা ছেড়ে দিতে, কিন্তু আমি ছাড়ি নাই। ভাবি আবার বলে আমি অনেক ফাজিল হয়ে গেছি। তাহলে যে তোর ভাবি তোকে বলল আমাকে বিয়ে না করে যদি তোকে বিয়ে করত তাহলে অনেক ভালো হতো, আর তোর শরীরে জামা ছিল না কেন? বিছানা এলোমেলো ছিল কেন? আমাকে বিয়ের কথা তো মজা করে বলেছে, আর আমার শার্টের বোতাম একটা খুলে পড়ে গেছে। ওই ভাবিকে বললাম বোতামটা লাগিয়ে দিতে, তারপর ভাবি বলল শার্টটা খুলে দিতে। আমি তাকে শার্টটা খুলে দিই, তারপর ভাবি বোতাম লাগিয়ে দেয়। আর বিছানা এলোমেলো হয়েছিল, কারণ লুডোর কড়িটা কাড়াকাড়ি করার সময় এলোমেলো হয়ে যায় বিছানা। তার মানে তোদের মাঝে কিছুই হয়নি। আমি খালি খালি সন্দেহ করে তোদেরকে ভুল বুঝলাম। আমার জিনিসটা ভালো করে যাচাই বাছাই করার দরকার ছিল। আমি না বুঝে এত বড় কাজ কিভাবে করলাম? একটা কথা বলি আপনাকে, ভাবি আপনাকে অনেক ভালোবাসে। আপনার চিঠিটা পড়ে ভাবি পুরো অবাক হয়ে যায়। তার থেকে আরো বড় অবাক হয় ডিভোর্স পেপার পেয়ে। তখন ভাবি আমার রুমে কান্না করতে আসে, আমার হাতে আপনার চিঠি আর ডিভোর্স পেপার দেয়। তখন আমি চিঠিটা পড়ে আমিও অবাক হয়ে যাই। হঠাৎ আমার টেবিলের ওপর একটা কাগজের উপর চোখ যায়। চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকি, পড়ে আমি নিচে বসে যাই। তারপর ভাবি আর আমি অনেক কান্না করি, আপনাকে অনেক খোঁজাখুঁজি করি, কিন্তু কোথাও পাইনি। 2 মাস পর ভাবি একটা অফিসে চাকরি নেয়, আর আমার পড়ালেখার খরচ চালায়। ভাবির কষ্ট দেখে আমিও কয়টা টিউশনি করাই। আস্তে আস্তে ভাবির প্রমোশন হয়। তারপর থেকে সব টিউশনি ছেড়ে দিই। অনেক কষ্টে পড়ালেখা শেষ করে এখন একটা অফিসে চাকরি করি। আল্লাহ দিলে বেতন মোটামুটি ভালো। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না, শুধু চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। আজ নিজের ভুলের কারণে এত কিছু হয়েছে। মারিয়া কি এখন আমাকে ক্ষমা করবে? তার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। তোর সাথে এই মেয়েটা কে? এ হচ্ছে তোমার মেয়ে রাইসা। তুমি বাসা থেকে চলে আসার 2 মাসের মাথায় হঠাৎ ভাবি মাথা ঘুরে পড়ে যায়। তখন ভাবিকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলল ভাবি নাকি মা হতে চলেছেন। তখন অনেক খুশি হয়েছি, কিন্তু তোমার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আমি আর কোনো কথা না বলে রাইসাকে কোলে নিয়ে পুরো মুখে চুমু দিতে লাগলাম। তারপর রাইসাকে কোল থেকে নামিয়ে দিয়ে রনির কাছে গেলাম। যখনই রনির পা ধরতে যাব তখন রনি আমাকে ধরে ফেলে। এটা আপনি কি করছেন? আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি না বুঝে তোদের ভুল বুঝেছি, আমি আর কখনো এমন ভুল করব না, আমাকে ক্ষমা করে দে। আমি তোমাকে ক্ষমা করে দিছি। তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। আর বড় ভাই কি কখনো ছোট ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে পারে? তোমাকে ফিরে পেয়েছি, এটাই অনেক। এখন মারিয়া কি আমাকে ক্ষমা করবে আমি যে ভুল করেছি? শোনো ভাইয়া, ভাবি এই 5টি বছর অনেক কষ্টে কাটিয়েছে, শুধু তোমার অপেক্ষা এখনো পড়ে আছে। তুমি ভাবির কাছে ক্ষমা চেয়ে নাও, দেখবে ভাবি তোমাকে ক্ষমা করে দিবে। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। আগামীকাল অফিস আছে, একদিনের ছুটি নিয়ে এসেছি। ভাবি এতদিন তোমার কথা বলে নাই, হঠাৎ গতকাল বলেছে, তাই অফিস থেকে ছুটি নিয়ে রাইসাকে সাথে করে নিয়ে এসেছি। আমি চলে যাই। ভাবি তোমাকে ক্ষমা করে দিলে ঢাকায় চলে এসো। তুই তো কিছুই খেলি না। আজকে এমনি খুশিতে সব খিদে চলে গেছে। তুমি ভাবিকে আপন করে নিয়ে আসো, তখন তো একসাথে খাবো। আর কোনো কথা না বলে রনি কেবিন থেকে বেরিয়ে গেল। আমি রাইসাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে মারিয়ার কেবিনে গেলাম। কেবিনে ঢুকে দেখি মারিয়া কার সাথে যেন মোবাইলে হেসে হেসে কথা বলছে। আমাকে ঢুকতে দেখে ফোন কেটে দিল, আর আমার কোলে রাইসাকে দেখে চেয়ার থেকে উঠে এসে আমার কোল থেকে নিয়ে গেল। আমি সাথে সাথে মারিয়ার পা জড়িয়ে ধরে বলতে লাগলাম, মারিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই, আমি না দেখে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আর কখনো এমন করব না। তুমি আমাকে আরেকটি সুযোগ দাও, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। স্যার, এটা আপনি কি করছেন? আমার মতো খারাপ মেয়ে হয় না,
আমি একটা প্রতারক, ধোঁকাবাজ, যে নিজের দেবরের সাথে খারাপ কাজ করতে পারি। সে মেয়ের কাছে কেন ক্ষমা চাইছেন? আমি বুঝতে পারি নাই, আমার দরকার ছিল আগে জিনিসটা যাচাই বাছাই করার, কিন্তু আমি কিছুই না করে তোমাদেরকে সন্দেহ করছি। প্লিজ এবারের মতো মাফ করে দাও। আপনি জানেন, এই মনে শুধু আপনার জন্য ঘর সাজিয়েছি, আপনাকে অনেক ভালোবেসেছি, কিন্তু তার ফল আপনি কি দিলেন? আমাকে ডিভোর্স দিলেন। আপনি জানেন, যখন বলেছিলেন আমি রনের সাথে খারাপ কাজ করেছি, তখন মনে হয়েছে আমার মাথায় যেন আকাশ। এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে, আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় ছিঁড়ে বের হয়। আমরা কি আবার আগের মতো করে শুরু করতে পারি না? সে অধিকার আপনি রাখেন নাই। যদি আগের মতো করে শুরু করতে চাইতেন, তাহলে আমাকে কখনো ডিভোর্স দিতে পারতেন না। আপনি আমার কেবিন থেকে বেরিয়ে গেলে খুশি হব। আমি আর কোনো কথা না বলে মারিয়ার কেবিন থেকে বেরিয়ে গেলাম। কান্না করতে করতে পুরো জামা ভিজে গেছে। নিজের কেবিনে এসে চেয়ারে বসে কান্না করতে লাগলাম। আমি তোমাকে আপন করে নিব মারিয়া, তুমি যত কষ্ট দাও, অপমান করো, আমি কিছু বলবো না। তুমি মনে করছো আমি কষ্ট পাইনি, আমিও পেয়েছি। আজ আমার ভুলের জন্য এত কিছু হয়েছে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে কাজে মন দিলাম, কিন্তু কোনোভাবে কাজ করতে পারছি না, তাই কেবিন থেকে বেরিয়ে গেলাম। বাহির হওয়ার সময় মারিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখি আবারও কার সাথে যেন হেসে হেসে কথা বলছে মোবাইলে। অফিস থেকে বাহিরে আসার সময় দেখি রাইসা একা একা খেলতে আছে। তখন আমি তার কাছে গেলাম। রাইসা মামুনি, আব্বুর কাছে এসো। তুমি আমার আব্বু না। তোমাকে কে বলছে আমি তোমার আব্বু না? আম্মু বলেছে। তোমার আম্মু মিথ্যা কথা বলেছে। তাহলে তুমি আমাদের সাথে ছিলে না কেন? আমি দেখেছি আম্মু প্রতিদিন রাতেই তোমার ছবি বুকে নিয়ে কান্না করে। তুমি আমার আম্মুকে অনেক কষ্ট দিয়েছো। আমি তোমাকে আব্বু বলে ডাকবই না কখনো। আমার ভুল হয়ে গেছে মামুনি, তোমার এই বাবাকে মাফ করে দাও। যদি আম্মু তোমাকে মাফ করে দেয়, তাহলে আমিও তোমাকে মাফ করে দিব, আর আব্বু বলেও ডাকবো। এই কথা বলে রাইসা মারিয়ার কেবিনে চলে গেল। এখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আজ আমার ভুলের জন্য আমার মেয়েও রাগ করে আছে। আল্লাহ, তুমি বলে দাও এখন আমি কি করব? নিজের মেয়ের মুখে বাবা ডাকটা শুনতে পেলাম না। আমি একজন পাপী। আজ আমার জন্য এত কিছু হয়েছে। আমি অফিস থেকে বাইরে এসে গাড়ি নিয়ে একটা পার্কে চলে গেলাম। একটা নিরিবিলি জায়গায় বসে চোখের পানি ফেলতে লাগলাম। মারিয়াকে অনেক কষ্ট দিয়েছি, তাই এখন আমার উপর অভিমান করে আছে। হঠাৎ একটা জায়গায় চোখ পড়ল। রিয়ার মতো মেয়েকে দেখে একটা ছেলেকে জড়িয়ে ধরে বসে আছে। আমি তাদের সামনে গেলাম। রিয়া আমাকে এখানে হয়তো আশা করে নাই। স্যার আপনি এখানে? এমনি আসলাম, অফিসে ভালো লাগছে না, তাই পার্কে আসলাম। তা তুমি আজকে অফিসে যাও নাই কেন? আসলে স্যার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আর অফিসে যাইনি। সরি স্যার, কালকে থেকে এরকম হবে না। তা ওকে তোমার সাথে? আসলে স্যার মানে বুঝতে পেরেছি। তা কতদিনের সম্পর্ক? আজ 2 বছরের। তোমার বাবা মা জানে? এখনো জানাই নাই। জীবন এখনো কোনো কাজ পায়নি, টাকার জন্য চাকরি করতে পারছে না। তুমি কতটুকু পর্যন্ত পড়েছো? স্যার অনার্স কমপ্লিট করেছি। ঠিক আছে, কালকে সার্টিফিকেটগুলো নিয়ে অফিসে দেখা করবে। ধন্যবাদ স্যার। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোমার সমস্যার কারণে চাকরিটা দিতেছি। স্যার আপনি অনেক বড় উপকার করলেন। ঠিক আছে, তাহলে এখন যাই। কালকে ওকে নিয়ে অফিসে চলে আসবে। ঠিক আছে স্যার। আমি আর কোনো কথা না বলে পার্ক থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে গেলাম। খাওয়া দাওয়া কিছু ভালো লাগছে না। ভিতরে ঢুকে নিজের কেবিনে যাওয়ার সময় মারিয়ার কেবিনের দিকে তাকিয়ে দেখি রাইসাকে খাবার খাওয়াচ্ছে। বিকেলে অফিস শেষ করে বাহিরে এসে গাড়ি নিয়ে অপেক্ষা করতে লাগলাম মারিয়ার জন্য। কিছুক্ষণ পর দেখি মারিয়া রাইসাকে কোলে করে নিয়ে বেরিয়ে আসলো। কোনো কথা না বলে সামনের সিটে এসে বসে পড়ল। মারিয়ার দিকে তাকিয়ে দেখি চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো কান্না করেছে। আমি কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। মারিয়া কোনো কথা বলছে না। রাইসা মারিয়ার কোলে ঘুমিয়ে পড়েছে। রাস্তার পাশে দেখি ফুচকার দোকান। মারিয়া আবার ফুচকা খেতে পছন্দ করে, তাই মারিয়াকে বললাম, মারিয়া চলো ফুচকা খেয়ে আসি। আমি খাবো না, আপনার খেতে মন চাইলে গিয়ে খেয়ে আসেন। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি আবার গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছে গেলাম। ভিতরে ঢুকে আমি গাড়ি পার্কিং করলাম। রাইসাকে আমার কোলে দাও। ধন্যবাদ আপনাকে, আমি তাকে কুলে নিয়ে যেতে পারবো। মারিয়া, এমন কথা বলো না, আমার অনেক কষ্ট হয়। রাইসা যেমন তোমার মেয়ে,
তেমন আমারও মেয়ে। প্লিজ তুমি তাকে আমার থেকে দূরে সরিয়ে রেখো না। মারিয়া কি যেন ভেবে আমার কোলে রাইসাকে দিল। তারপর লিফটের উপরে উঠলাম। মারিয়া চাবি দিয়ে রুমের দরজা খুলে ভিতরে ঢুকলো। আমিও তার সাথে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি রাইসার ছবি দিয়ে পুরো রুম সাজিয়ে রেখেছে। হঠাৎ একটা ছবি দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। আপনারা কি ভাবছেন, আমার ছবি? আরে না, আমার বাবা মার ছবি, যেটা আমি সবসময় আমার রুমের টেবিলের উপর রাখতাম। কিন্তু বাসা থেকে বেরিয়ে আসতে মনে ছিল না আনতে। আমি মারিয়ার রুমে গিয়ে রাইসাকে বিছানায় শুয়ে দিলাম। তখন মারিয়া বলল, ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কেন? রায়সাকে কোলে করে নিয়ে আসার জন্য। আমি আমার মেয়েকে কোলে করে আনছি, এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? রায়সাকে নিজের মেয়ে বলতে লজ্জা করে না? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এতটা বছর লালন পালন করেছে, তখন আপনি কোথায় ছিলেন? একটা মেয়ে গর্ভ অবস্থায় তার স্বামীকে পাশে পায়নি, তখন আপনি কোথায় ছিলেন? মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, মা আমার বাবা কোথায়? তখন আপনি কোথায় ছিলেন? এখন বলতে এসেছেন আমার মেয়ে আমার মতো রাইসাও আপনাকে ঘৃণা করে। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি যে শাস্তি দিবে দাও, তবুও আমার মেয়ের থেকে দূরে সরিয়ে রেখো না। আপনি আমার রুম থেকে বেরিয়ে গেলে আমি খুশি হব। আমি মাথা নিচু করে মারিয়ার রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ মনে পড়ল রনির কথা, তার সাথে কথা বলা দরকার। কিন্তু আমার কাছে তো রনির নাম্বার নেই। তাই বিছানা থেকে উঠে গিয়ে মারিয়া রুমের সামনে এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর মারিয়া দরজা খুলে দিল। আপনাদের একটা কথা বলি, আমরা যে ফ্ল্যাটে থাকি ওখানে 2টা শাখা, একটা শাখায় আমি থাকি, আরেকটাই মারিয়া। আপনি এখানে কেন? কি চাই আপনার? তেমন কিছু না, রনির নাম্বারটা একটু দিবে? ভিতরে আসুন, আমি মোবাইল নিয়ে আসছি। মারিয়া তার রুমে চলে গেল। আমি আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে দেখতে লাগলাম। পিছন থেকে মারিয়া বলল, নাম্বার উঠান। আমি ছবিটা রেখে নাম্বারটা মোবাইলে নিয়ে নিলাম। তারপর বেরিয়ে আসলাম। আমার রুমে এসে বিছানায় শুয়ে রনিকে ফোন দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আমি তোর ভাই বলছি, রাসেল। আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আমি ভালো নাই রে। কেন ভাইয়া? মারিয়া আমাকে ক্ষমা করছে না। আমি তার পা ধরে ক্ষমা চেয়েছি, কিন্তু সে ক্ষমা করে নাই। ভাইয়া, ভাবি অনেক কষ্ট পেয়েছে তো, তাই অভিমান করে আছে। তুমি লেগে থাকো, দেখবে একদিন সব অভিমান দূর হয়ে যাবে। তাই যেন হয় ভাই। তো তুই কি করিস? খাবার খেয়েছিস? আমি কিছুক্ষণ আগে বাসায় আসলাম, এখন ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করব। তুমি কি করো? খাওয়া দাওয়া করছো?